হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10:30। আজকেও কিন্তু আমি বানাবো আর একটা নিউ রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এটা নিউ রেসিপি নয়, এটা ওল্ড রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সুন্দর রেসিপি। আজকে যেহেতু শনিবার ছিল, নিরামিষের দিন, আর এই নিরামিষের দিন আমি বানিয়ে ফেললাম যে নিরামিষ পুঁই শাক বানাবো। আর চলুন, নিরামিষ পুঁই শাক বানাবার জন্য আমি শপিং মল থেকে পুঁই শাক নিয়ে চলে এসেছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই দেখুন, এখানে ঝিঙে নিয়ে এসেছি। আর এই ঝিঙেটা কিন্তু আমি এখন রান্না করব না, আমি এখন অন্য কিছু রান্না করবো। আর একটু মেথি এনেছি। মেথি শাক কিন্তু ভাজা খেতে এই শীতকালে খুব ভালো লাগে। আমার কিন্তু আবার মেথি পরোটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের কী কী খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন মেথির। আর এখানে কচু নিয়েছি, দুটো শিম নিয়েছি, যাবতীয় জিনিস আমি আজকে এনেছি যেহেতু নিরামিষ পুঁই শাক বানাবো সেই হিসেবে। আর এই দেখুন পুঁই শাক এনেছি, দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাই পুঁই শাকটা, তবেই আপনারা বুঝতে পারবেন। যে দুটো পুঁই শাক এনেছি, মানে দুটো, মানে গোড়া সমেত, মানে নয়, গোড়াটা কাটা। আর দুটো পুঁই শাকের দাম নিয়েছে এখানে 3.50 টাকা, মানে ওই 64-65 টাকার মতো ইন্ডিয়ান মানি। তো চলুন বন্ধুরা, আজকে এই পুঁই শাকটা আজকে আমি কাটবো। আর এইখানে দামটা দিয়েছে, আপনাদেরকে বলছি যে এত টাকা পুঁই শাকটার দাম নিয়েছে। তো দামের কোনো ফারাক নয়, বিদেশে থাকতে হলে সব কিছু জিনিস পর্যন্ত খেতে হবে, জল পর্যন্তও কিনে খেতে হবে। আর চলুন, এইখানে দেখুন পুঁই শাক নিয়ে চলে এসেছি। আর আগের অনেক ব্লগে আপনারা দেখেছেন আমি গ্রামের মধ্যে শাক তুলছি, রান্না করছি, সেসব ব্লগও আমার ফোনের মধ্যে দেওয়া আছে, ব্লগের মধ্যে, সেগুলোও আপনারা দেখে নিতে পারেন, অনেক দূরে দেওয়া আছে। আর এইখানে দেখুন পুঁই শাক করার জন্যে আমি এখানে শিম, কচু, এখনও কিন্তু কুমড়ো আছে, কুমড়ো, মূলো, এইসব। আর শিম এখানে দু রকমের শিম দেখুন বাজার থেকে নিয়ে এসেছি, একটা হচ্ছে চ্যাপটা চ্যাপটার, একটা হচ্ছে মটরের শিম, এই দু রকম শিম। আর এখানে কচু 2 পিস নিয়েছি। তরকারিটা তো খুবই সামান্য হবে যেহেতু 3 জনে খাবো। আর একটু একটু করতে করতে না অনেকটাই হয়ে যাবে। আর এই দুটো কচু নিয়েছি। এখন আমি যেটা নিয়েছি কুমড়ো নেব। আর এখানে এখন একটা জায়গা নিয়ে নিই যে পরিষ্কার করে শাকগুলো সব কেটে নেব, একটা ঝাঁঝরি নিয়ে নিলাম, এর মধ্যে শাকগুলো কুটে রেখে দেবো। আর দাঁড়ান, কুমড়োটা ততক্ষণ নিয়ে আসি, ফ্রিজের মধ্যে কুমড়োটা, মূলোটা রাখা আছে, নিয়ে আসি আর আপনাদের কাছে আসছি তারপর। আর এই দেখুন কুমড়ো, মূলো নিয়ে চলে এলাম। আগে থাকতে কিন্তু কুমড়ো আর মূলোটা কেনা ছিল, সেই হিসেবে একটু ভালোই হলো, কুমড়ো আর মূলোটা আর কিনে নিয়ে আসতে হলো না, বৌদির বেঁচে গেল। আর এই দেখুন এখানে নিয়ে নিলাম মূলো আর কুমড়ো। আর সব কিছু দিয়ে আর একটা কথা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না, যে সব কিছুই কি পুঁই শাকের মধ্যে অ্যাড করতে হবে তবেই কি পুঁই শাক খেতে ভালো হবে? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মানুষের, আমার মনে হয়। কিন্তু মানুষের কি মনে হয় সেটা জানি না। কিন্তু আজকে আপনাদের সাথে এত কিছু ফর্মুলা দিয়ে আজকে নিরামিষ পুঁই শাক বানাচ্ছি, কিন্তু বড়িটা শেষ হয়ে গেছে, বড়ি নেই। বড়ি এখানে বানিয়েছিলাম আর সেই বড়িগুলো শেষ হয়ে গেছে। আর বড়িটা কিনতে আমাকে এখন যেতে হবে শপিং মলে। আর এই কাছে শপিং মলে কিন্তু বড়িটা পাওয়া যায় না, বড়িটা কেনার জন্যে অনেকটা দূরে যেতে হয়, সেই হিসেবে বড়িটা আজকে শাকে দেবো না। আর বড়ি না দিলেও শাক ভালোভাবে রান্না করতে জানলে সব কিছুই সুন্দর খেতে লাগবে। আর চলুন বন্ধুরা, শাকটা রান্না করি। আর একটা কথা আপনাদের সাথে বললাম যে শেয়ার না করে থাকতে পারছি না, সব কিছু দিলেই কি পুঁই শাক সুন্দরভাবে রান্না হয়? তাহলে কি পুঁই শাক কি ভালোভাবে রান্না হয় না? কিন্তু সত্যি বন্ধুরা, পুঁই শাক কিন্তু শুধু ভালোভাবেও রান্না করা যায়, সব কিছু সবজি না দিয়েও। কীরকমভাবে সেটা কিন্তু আমি যখন এবার মার্চের পর ইন্ডিয়াতে চলে যাব তখন কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে বৌদি পুঁই শাক রান্নাটা আর একটা দেখাও। কিন্তু আর একটা ইউনিকভাবে আমি পুঁই শাক রান্না করতে পারি। শুধু সেখানে লাগবে আমার পুঁই শাক, একটা পেঁয়াজ বড়, পুঁই শাক আর একটু 1 পিস আলু, এই দিয়েই ব্যাস পুঁই শাকের এমন তার একটা রেসিপি বানিয়ে দেবো, আপনারা খেয়ে ভুলতে পারবেন না। আর আপনারাও কিন্তু ট্রাই করবেন অবশ্য আমার রেসিপিটা দেখে। আর আজকের এই রেসিপিটাও আপনারা ট্রাই করতে পারেন, নিরামিষ পুঁই শাক, বড়ি ছাড়া পুঁই শাক আজকে কেমনভাবে করব। আর এই যে চিরচি এগুলো ফালতু, এখানে না পুঁই শাকগুলো মানে এমনই বালির মধ্যে হয়। আর পুঁই শাকগুলোর মানে টেস্টটা যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, যে পুঁই শাকগুলো খুব সুন্দর টাটকা টাটকা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু ততটা সুন্দর নয়, মানে জল জল ভাব একটা। তাও মনের সুখে মুখের সুখে খেতে হবে, কিছু করার নেই, এখানে যেহেতু আছি। আর যখন দেশে যাব তখন সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এবার সিমটা যাবে পুঁই শাকের মধ্যে, এবার সিমটা কুটে নেব ভালো করে, সব সবজি এক এক করে কুটে নেব।
এবার সিমটা কুটে নিলাম। দেশে চলে যাব বলে যে শুধু দেশের মধ্যেই থাকবো সেটাও নয়, আপনাদের সাথে কিন্তু অনেক অনেক জায়গা শেয়ার করব, যেখানেই যাব ঘুরবো বেড়াবো আর সব সময়। আর আজকে দেখতেই পাচ্ছেন ফোন ধরার অসুবিধা নেই, কেননা দাদা আমাকে একটা স্ট্যান্ড কিনে দিয়েছে আর ওই স্ট্যান্ডের মধ্যে আমি ফোনটা রেখে দিয়েছি, রেখে আপনাদের সাথে গল্প করছি। আমার তো খুব ভালো লাগছে আর প্রতিদিন ভাবছি যে এইভাবেই আপনাদের সাথে গল্প করব, কি করছি সারাদিন না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই আপনাদের সাথে সব সময় কন্টিনিউ বকবক করি, কেননা আমি বকবক করতে গল্প করতে খুবই ভালোবাসি আর আমার খুবই ভালো লাগে গল্প করতে সকলের সাথে। আর আমি অনেক কটা ফ্রেন্ডও পেলাম ফেসবুকে এসে, যারা আমার সাথে গল্প করে এখনও পর্যন্ত, আর আমাকে আমার ভিডিও দেখে তাদের ভালো লাগে, সেটাও আমার খুব ভালো লাগে। এইভাবেই যেন তারা আমাকে ভালোবেসে যায় সব সময়। আর ফেসবুকে তো আমার চ্যানেলের লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়েও আমাকে কমেন্টে বলতে পারেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে, ফেসবুকে আমার শর্ট শ্যুট বা ইউটিউবে আমার শর্ট শ্যুটগুলো কেমন হয়, বাইরে বা ঘরে গিয়ে যে শর্ট শ্যুটগুলো বানাই সেগুলো কেমন হচ্ছে, সেগুলো অবশ্যই কমেন্টে যাবে। আর কচু দেখেছেন বন্ধুরা, ভাবছিলাম যে এই দুটো কচু, এই কচুগুলো কুটলে অনেকটাই হয়ে যাবে। আর কচুটা কিন্তু খুব দুর্দান্ত, কেননা এখানে কচু না ভাবতাম যে সেদ্ধ ফেদ্ধ হবে না হয়তো, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা আলু নিয়ে নিলাম, আলুটার কালার দেখেছেন লালচে লালচে। কিছুদিন আগে এই আলুটা যখন নিলাম তখন দেখলাম যে নতুন আলুর মতো, আর এখন খোলাটা শুকিয়ে গেছে। আর এখানে দেখুন মূলো, আর এই মূলোটা আমি সবটাই দেব মানে শাকের মধ্যে, কেননা মূলোটা না দিলে শাকটা টেস্ট হবে না, সেই হিসেবে মূলোটা আমি সবই দেব। এক একজন দেখেছি যে মূলোর খোলা না ছাড়িয়েও দেয়, কিন্তু খোলাটা ছাড়িয়ে দিলেই মনে হয় ভালো হয়। আর এই দেখুন টাটকা যদি কচি মূলো হয় সেখানে ছাড়িয়ে দিলে, ছাড়িয়ে না দিলেও হবে। আর এখানে যেহেতু মূলোটা অনেক বড় ছিল সেই হিসেবে খোলাটা ছাড়িয়ে নিলাম আর পিস পিস করে কেটে নিলাম। এতটা মোটা মোটা করে কুটলাম কিন্তু এই সব গলে যাবে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় সবজিগুলো, একদিক থেকে খুব ভালো। আর আপনাদেরকে আমি আবার বলছি যে আর কি কি রেসিপি আপনারা দেখতে চান, আমার কিন্তু ইউটিউবে অনেক রেসিপি দেওয়া আছে, আরও কিন্তু নতুন নতুন রেসিপি বানাবার চেষ্টা করব, কিন্তু এখন নয়। এই শুক্রবার থেকে রেশমির পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, অ্যানুয়াল এক্সাম। এখন তো ইন্ডিয়াতে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু দুবাইয়ে এখানে সেরকম রুলস নেই। এখানে এই মার্চ মাসের শেষ করেই মানে পরীক্ষা অ্যানুয়াল এক্সাম আরম্ভ হয় আর ফেব্রুয়ারিতে শেষ হয়। তারপর এখন আবার 1 মাস ছুটি পড়বে, ছুটি পড়ার পর থেকে আবার তারপর নতুন ক্লাস স্টার্ট হবে। ক্লাস স্টার্ট হতে হতে ওই জুন মাস করে, জুলাই মাস করে, জুলাই মাস করে নতুন ক্লাস স্টার্ট হবে। এখানের নিয়ম কিন্তু এরকমই। আর এইখানে যে এই বেগুনগুলো জানেন তো বন্ধুরা কিনে আনি, এই বেগুনগুলো এত বড় বড় বেগুন, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এই বেগুনগুলোর মধ্যে একটুকু কিন্তু দানা নেই। যখন ইন্ডিয়াতে বড় বড় এরকম বেগুন কিনি তার মধ্যে যেন বিড়বিড় বিড়বিড় করে দানা, আর আমার তো একদম ভালো লাগে না দানা থাকলে বেগুনের মধ্যে। আর এই দেখুন একটাও দানা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতেই পাচ্ছি না যে বেগুনের মধ্যে দানা আছে। বেগুনটা একটু বড় বড় করেই দিই, কেন বলুন তো, বেগুনটা গলে না হলে পাঁক হয়ে যাবে। তো এই দেখুন বড় বড় করে খাম্বা খাম্বা করে সব কুটে নিলাম। আর আমি শুক্তোটাও ভালো রান্না করতে পারি, আর শুক্তোর রেসিপিটাও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ওইভাবে কিন্তু শুক্তো রান্না করলে কাউকে যদি খান সে কিন্তু ভুলতে পারবে না, আপনি তো ভুলতে পারবেন না আর সেও ভুলতে পারবে না। শুক্তোরও কিন্তু রেসিপি দেওয়া আছে আমার ইউটিউবে। আর এইখানে দেখুন আলুটার খোলাটা বলছিলাম একটু আগে যে নতুন আলু কিনে এনেছি, কিন্তু এরকম করে ছাড়াচ্ছি সে কিছুতেই হচ্ছে না, খুব রাগ ধরছিল। ভাবছিলাম যে গোটা গোটা খোলা শুদ্ধই দিয়ে দেবো এবার। আর এই দেখুন আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ভিডিও এই যে করতে বা ভিডিও ডাউনলোড করতে খুব খুব কষ্ট হয় বন্ধুরা। কেন বলুন তো, এই যে রেশমিকে ভোরবেলা ওঠানো, এখন এবার এক্সাম আছে রেশমির, ওর সামনে তো এখন কোনো ব্লগ বা ভিডিও ফোন নিয়ে আমি ঘাঁটবই না। ও স্কুল থেকে এলেই ফোন আমার চার্জের মধ্যে বসিয়ে দেবো বা ফোন সারাদিন ঘেঁটে নেবো। এই যে এখন ব্লগ করছি, এই ব্লগটা এখন মানে করছি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু কিছুক্ষণ পর যখন রেশমি চলে আসবে তখন কিন্তু আর আমি ফোনে হাত দেবো না। এবার কিন্তু অ্যানুয়াল এক্সাম, এটা কিন্তু লাস্ট এক্সাম, তো এই এক্সামের মধ্যে অনেকটাই নাম্বার তুলতে হবে রেশমিকে, নাহলে কিন্তু ভালো হবে না। মানে ভালো হবে না বলতে কি, এই
এত দূরে মানে পড়ে যদি কম নাম্বার পায় আমার খুব খারাপ লাগে। যে ওর একটাই ভুল কি, পড়াশোনা সব মুখস্থ করে মনে রাখতে পারে কিন্তু বানানটা কিন্তু অনেকটাই ভুল লেখে। বানান অ্যাকচুয়ালি কী বলুন তো, ইংলিশ মিডিয়ামে পড়ে এখানে দুবাই, আর ও যখন ইন্ডিয়াতে থাকতো তখনও ও ইংলিশ মিডিয়ামে পড়তো, কিন্তু ওর মানে বাংলা ও একদম সেই 2 বছর বয়সে ওকে ইংলিশ মিডিয়ামে রেশমিকে ভর্তি করেছিলাম প্লে গ্রুপে। তো তখন থেকেই রেশমি ইংলিশ মিডিয়ামে পড়ে, আর ইংলিশটা না ও খুব এতটাই ভালো শিখে গেছে। আর এখানে তো সব কিছু ইংলিশ, এবার বাংলা পড়তে হলেই না ওর গায়ে জ্বর, বাংলাটা কিছুতেই পায় না। আর এই যে বলছিলাম বানান ভুল করে, ও বাংলারই বানান ভুল করে। বাংলায় যদি ওকে কিছু জিজ্ঞাসা করা যায় ও তখন দেখবেন ওখানে আর থাকবে না, ওখান থেকে মানে কত দূরে চলে যাবে যদি বাংলায় একটা কিছু জিজ্ঞাসা করা। আর বাংলা এক্সামের দিন আমাকেই পড়াতে হয়। আর এখন থেকে এবার রেশমিকে আমি একটু মানে ওর সাবধান খেয়াল রাখতে হবে, ওকে সাবধানে পড়াতে হবে, এ করতে হবে, সব কিছু রেডি করে দিতে হবে যেন না। বাংলাতেও আমি বলেছি যে বাংলাতেও যেহেতু ইন্ডিয়ান মেয়ে, বাংলাটাও একটুখানি হলেও জানা দরকার, সেই হিসেবে বাংলাটা একদম ছেড়ে দিতে পারছি না। তাও বাংলাটা আমি ওকে শেখাই মাঝে মাঝে। যে এবার এক্সাম দিতে যাওয়ার সময়, এক্সাম দিতে যাওয়ার 4-5 দিন আগে থাকতে আমি ওকে বাংলাটা সব মুখস্থ করে দিই, মানে বাংলা পড়াই না, খালি কোশ্চেন অ্যান্সারগুলো ওকে রিভাইজ দিয়ে দিই। কিন্তু প্রচুর বানান ভুল লেখে, সেই হিসেবে ও মানে নাম্বারটা একটু কম হয়ে যায় বাংলার মধ্যে। হয়তো ধরুন 25-এর পরীক্ষা হলো, বাংলার এক্সাম হলো, 25 নাম্বারের এক্সাম হলো, সেখানে হয়তো নাম্বার পেলো 20 কি 22 কি 23 এরম নাম্বার পায়। আর যদি 50-এ পরীক্ষা হয় ধরুন পাবে হয়তো 47-48 এরকম নাম্বার পায়। আমার তবুও যেন মনে হয় যে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, সেহেতু পুরো নাম্বার পেলেই তো ভালো হয়, যতই ইংলিশ জানুক আর যাই জানুক, বাংলাটা যেন আমি ভুলতে পারি না। বাংলা আমি খুব ভালোবাসি। আর সেই হিসেবে রেশমিকে বাংলাটা, ইংলিশ যতই পড়ুক বাংলাটাও ওর মধ্যে সাবজেক্টের মধ্যে রেখে দেবো ভাবছি। না থাকলেও আমি ওকে বাংলা শেখাবো, এটাই আমি মানে ভাবি সব সময়। আর এখানে দেখুন আমার কচুটাও কোটা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। আর ভাবছেন যে হয়তো মার্চ মাসে চলে যাব দুবাই থেকে, হয়তো আর কোথাও বেড়াতে আসবো না, সেটা কোনো ব্যাপার নয়। আমার কিন্তু অনেক স্বপ্ন আছে যে অনেক জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব, ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কুমড়ো কাটতে গেলে কিন্তু আমার গায়ে জ্বর এসে যায়, কেন বলুন তো, বঁটি হলে ইন্ডিয়াতে যখন বঁটিতে সবজি করতাম তখন কিন্তু সব কিছু সবজি কাটা সহজ লাগতো, কিন্তু এই যে ছুরিতে করে এই যে কুমড়ো কত শক্ত, আর কুটতেও খুব কষ্ট হয়। আর এই যে এখানে দাদা একটা যন্ত্র কিনে দিয়েছে, এই যন্ত্রটা মানে ওই যে ছোলার মানে ছুরিটা, এই ছুরিটা দিয়ে না ছুলতে খুব ভালো লাগে আমার কুমড়ো ছুলতে। আর এই দেখুন কুমড়ো মানে খুব সহজেই এর মধ্যে দিয়ে খোসাটা ছাড়ানো যায়, কিন্তু এই ছুরির মধ্যে করে খুব কষ্ট হয় কুমড়ো ছাড়াতে। আর দেখুন দাদা এখন ঘরে নেই, আর দাদাকে ডাকতেও পারলাম না, দাদা একটু নিচে গেছে, সেই হিসেবে আমি এখন কুমড়োটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন কুমড়ো ছাড়াচ্ছি, দেখুন কেমন করে, একটু হালকা হালকা খোলা থাক বাবা। কুমড়ো তো অনেকেই দেখেছি খোলা শুদ্ধই তরকারি করে, আর কচি কুমড়ো যদি হয় সেই কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি এখন এই সকাল থেকে যে ভিডিও, সারাদিনের যে ভিডিও ব্লগ করি, সেই ব্লগগুলো সাজাতে হয়, এডিট করতে হয়, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু সব কিছু সংসারের কাজ বাঁচিয়ে এই যে টাইমটা আমি এখন দিচ্ছি, কিন্তু দেশে গিয়ে দিতে পারবো কি না জানি না, তখন কি হবে আমি জানি না, নিজেই জানি না। তো তখনও সংসারের কাজের মধ্যে ব্যস্ত থাকবো। আর এখনও তো কাজের মধ্যে ব্যস্ত আছি, এখানে রেশমিকে রেডি করে দেওয়া, দাদার টিফিন বানানো, রেশমির টিফিন বানানো, যাবতীয় রান্না বান্না সব কিছু A to Z করে, এবার তার শনিবার রবিবার হলেই কিন্তু আমার কাচাকুচির দিন পড়ে যায়, মানে স্কুল ড্রেস, রেশমি দাদার জামা কাপড় সব কিছু, বেড কভারে যেগুলো বড় বেড কভার হয় সেগুলো কিন্তু লন্ড্রিতে পাঠাই। আর এখানে আমি সব হাতে কেচে নিই। আর অনেক কিছু কাজ করেও আমি এই ভিডিওটা করছি, কিন্তু কথাও শুনছি লোকের মুখে যে দুবাই আছে, কাজ নেই, বসে আছে, খালি ভিডিও করে। ওরা লোকে কে কী বললো আমার কিছু যায় আসে না, তো আমি ভিডিও করছি, করেই যাব। আর আপনাদের আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক কমেন্ট করো আর আমাকে ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।